ফ্রিডম অফ প্রেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, হয়েছে প্রায়, তারাই এই পাহারাদার হবে। অনেকে বলে এটা ফোর্থ স্টেট, আমি আজকে বলে যাচ্ছি এটাই হবে বাংলাদেশের ফার্স্ট স্টেট। ফ্রিডম অফ প্রেস এটা যদি এনশিওর করা যায়, গণতন্ত্রের রক্ষা কবচ হবে, এটাই প্রথম। সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হিসাবে পরবর্তীতে। এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে, বাট ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। তারপরে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস 1979 সনে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই। সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের শাহাদত বরণের কারণেই ছিল বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে। যেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি, সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে দীর্ঘ 9 বছরের ইতিহাস, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য। সেই ইতিহাসের তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী। অবিরাম 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিণী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই ছাত্র অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানে আপনারা সকলেই জানেন ডাকসুর নেতৃত্বে, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদ অবশ্যই তার অংশ ছিল। তারপর 1991 সাল আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, নির্বাচিত হলেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। আবার দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় রাজনীতি প্রবর্তিত হলো। আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ইতিহাস বলে সেই তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে উড়িয়ে দেওয়ার মতো আমাদের মেজরিটি থাকার পরেও আমরা সেই জনমতকে শ্রদ্ধা করে, জনমতের সেই দাবিকে শ্রদ্ধা করে আমরা কখনো সেই রাস্তায় যাইনি। কিন্তু ইতিহাস কি বলে? যাদের রক্তে গণতন্ত্র নাই, যারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, যারা একনায়কতান্ত্রিকতা সবসময় প্রচলন করেছে এবং চর্চা করেছে, তারা 2011 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবলিশ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলো। কেবল তারা তাদের যে একনায়কতান্ত্রিকতা এবং একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উদগ্র বাসনা চরিতার্থ করার জন্য হাজারো লোকের রক্ত নিতে হয়েছে তাদেরকে। 2014 সালের সেই ভোটারবিহীন নির্বাচন, অনেকে বলে সেটা কুত্তা মার্কা নির্বাচন। আমি বিশ্রী শব্দগুলো উচ্চারণ করতে চাই না, কারণ সেই ভোটারবিহীন ভোটে সব চেয়ার টেবিলে কুকুররা বসেছিল। তারপরের ইতিহাস 2018 সালে আমি পুনরাবৃত্তি করছি এই জন্যেই যে এই যদি কন্টিনিউটি না রাখি বক্তব্যের মধ্যে, হয়তো আমার সেটাও পূর্ণাঙ্গতা থেকে যাবে। সেই নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন। সেখানে কি হয়েছে বাংলাদেশের মানুষ সবাই জানে। এর ধারাবাহিকতায় 2024 সালের 7ই জানুয়ারির সেই তথাকথিত আমিরামের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচারের পতনের একটা চূড়ান্ত পর্যায় রচিত হলো। আমরা জানতাম সেই আন্দোলনের আগেই আমরা এক দফার দাবি প্রণয়ন করেছিলাম। এইভাবে স্বৈরাচার পতনের আন্দোলন এক দফাতে এসে উপনীত হলো। সেই এক দফা যখন আবার সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে, একটা স্ফুলিঙ্গের মধ্য দিয়ে পুনর্বার উচ্চারিত হলো, তখন আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমি তখন শিলংয়ে ছিলাম, আমরা সেই আন্দোলন সমন্বয় করলাম আমাদের দলের পক্ষ থেকে, এবং আমাদের যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল, যারা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সঙ্গী ছিল, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনের বাইরেও যারা রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, তাদের সাথে সমন্বয় করে কিভাবে সেই আন্দোলনকে এক দফার আন্দোলন পরিণত করতে হবে, সেই পরিকল্পনা আমরা তখন করেছি। এবং সেইভাবে সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে যে ইনস্ট্রাকশন, যেই উপদেশ, যে আদেশ দিতে হয়েছে আমরা দিয়েছি। সেই আন্দোলনে আমার ছোটো ভাইয়েরা অনেক বক্তৃতা দিয়েছে, সেটা কীভাবে সংগঠিত হয়েছে। এক সময় সেই আন্দোলন পরিপক্ক হলো এবং স্বৈরাচারের অহমিকা সেই আন্দোলনের পরিপক্কতা দিতে সহায়তা করেছে। তারা যখন বলল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে নাকি, যারা রাজাকার নামে অভিহিত করলো, তখন বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ বারুদের মতো জ্বলে উঠল। স্ফুলিঙ্গ শুরু হলো যে
কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই আন্দোলন আর থামাবে সাধ্য কার? 16 তারিখের পরে। সেই 16 তারিখ রংপুরের শহীদ সাঈদ বাংলাদেশের বীর সেনানী, বাংলাদেশের ইতিহাস যতদিন রক্তাক্ষরে লেখা থাকবে, আবু সাঈদের নাম জল জল করে ওখানে জ্বলবে। সে আবু সাঈদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে, আমার সন্তানের মতো, যে 2 সপ্তাহ আগেও আমাকে দেখে এসে শিলং থেকে, সেই তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসাবে। ওয়াসিম আকরাম আমার গ্রামেই বাড়ি। হয়তো তার তকদিরে লেখা ছিল মৃত্যুর 2 সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে, ছবি তুলবে, ফেসবুক প্রোফাইলে দেবে, তারপরে এসে দেশের জন্য জীবন দিয়ে দেবে। এই কাহিনী ভুলতে পারি না, চোখের জল রাখতে পারি না যখন তার মায়ের সাথে কথা বলি। এভাবে যখন স্বাক্ষরিত হলো রক্তে রক্তরে ফ্যাসিবাদের পতনের সনদ, তখন রুকে কার, সাধ্য কার বাংলাদেশের সেই আন্দোলন। তার অবশ্যম্ভাবী পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম, আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম। যেই শ্বাস আমি দীর্ঘ 9 বছর 3 মাস নির্বাসনে নিতে পারিনি, সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে 11ই আগস্ট বিমানবন্দরে নেমে সেই শ্বাস নিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এই দিন দেখার জন্যে আমি অপেক্ষায় ছিলাম। নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম, কখন আমার স্বদেশ ভূমি, এই মাতৃভূমি, এই মাটি মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুটা দেয়। আমি স্বাধীন সার্বভৌম ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে মরতে চেয়েছিলাম, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। এখনো পর্যন্ত যেই কয়টি নিঃশ্বাস বাকি আছে, আমার বিশ্বাস সেটা বাংলাদেশের মানুষের জন্যই বাকি আছে। আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের যে বিজয়ের যে ফলাফল আমাদের শহীদরা দেখতে চেয়েছে, সেটা বাস্তবায়নের জন্য আমার এই নিঃশ্বাস এখনো জীবিত আছে। কেউ যদি এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতিকে শুধু কথার কথা মনে করে, আমি কষ্ট পাব। আমার প্রতিটা মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সকল নাগরিকের অধিকার রক্ষার জন্য বিসর্জিত হোক, এই প্রার্থনা এখনও করি। মৃত্যুকে আলিঙ্গন করেছে অনেকবার, সুতরাং মৃত্যু আমার কাছে নতুন কিছু নয়, আমাদের অনেকের কাছে মৃত্যু নতুন কিছু নয়। আমাদের যে বিপ্লবী বন্ধুরা আজকে আমাদের মাঝে নেই, তারা স্বর্গ থেকে জানে, স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা যেন সেটা অনুধাবন করি যে স্বর্গ থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি। যদি আমরা সেটা হৃদয়ে ধারণ করি, এই মাতৃভূমি স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি, তাহলেই হবে আমাদের জীবন সার্থক। এই বাংলাদেশ তখনই আমরা গড়তে পারবো, নির্মোহভাবে ইতিহাস রচনা করতে পারবো, নির্মোহভাবে ইতিহাস লিখতে পারবো, নির্মোহভাবে এই দেশের প্রতিটি মানুষের জন্য আমরা দায়িত্ব পালন করতে পারবো। যে যেখানেই থাকে না কেন, সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মে, কেউ শিক্ষকতায়, কেউ শ্রমিক হিসাবে, কেউ গবেষক হিসাবে, কেউ শ্রমিক হিসাবে, কেউ মজদুর হিসাবে, কেউ বিপ্লবী হিসাবে, কেউ গণতান্ত্রিক কর্মী হিসাবে, কেউ ছাত্র হিসাবে, সেই সমাজের যেই স্টেজে থাকি না কেন, কেউ নাট্যকার হিসাবে, কেউ যেখানে সংস্কৃতি শিল্পী হিসাবে, প্রত্যেকটা স্টেজে রাষ্ট্রের প্রতি অবদান রাখার সুযোগ আছে। সবাইকে মাঠের রাজনৈতিক কর্মী হতে হয় না। কেউ শিক্ষক হিসেবে তার অবদান রাখবে, কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদান রাখবে, কেউ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অবদান রাখবে, কিন্তু তাদের পাহারাদার হতে হবে এদেরকে, যারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কলম নিয়ে দাঁড়িয়ে যাবে। ফ্রিডম অফ প্রেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, হয়েছে প্রায়, তারাই এই পাহারাদার হবে। অনেকে বলে এটা 4th স্টেট, আমি আজকে বলে যাচ্ছি এটাই হবে বাংলাদেশের 1st স্টেট। ফ্রিডম অফ প্রেস, এটা যদি এনশিওর করা যায়, গণতন্ত্রের রক্ষা কবচ হবে এটাই প্রথম। জুডিশিয়ারির ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এভাবে করতে চাই, তবে একদম এমন ইন্ডিপেন্ডেন্স না যাতে আবার জুডিশিয়ারি নিজেরাই হর্তাকর্তা হয়ে যায়। আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি, সেখানে জুডিশিয়ারি নির্ধারণ করে দেয় রাষ্ট্র কীভাবে চলবে, সেই জুডিশিয়ারি আমরা চাই না। আমরা চাই প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এনশিওর করব। সেই জুডিশিয়ারি হবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে, সেই জুডিশিয়ারি হবে রাষ্ট্রের সকল নাগরিকের শেষ আশ্রয় হিসাবে, সকল নাগরিকের শেষ আশ্রয়স্থল হিসাবে সেটা জুডিশিয়ারি থাকবে। যেই জুডিশিয়ারি আমরা অতীতে অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি, সেই জুডিশিয়ারি আস্তাগফিরুল্লাহ আমাদের জন্য আর না দেখতে হয়। তো বন্ধুগণ, আবেগতাড়িত হয়ে অনেক কথা বললাম, হয়তো সব কথা আমি সঠিক বলিনি,
কিন্তু মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মানুষ তো এই গণ অভ্যুত্থানের আসতে পেরে নিজেকে আবার জীবিত মনে করছি তো সেই জীবনটা, সেই দ্বিতীয় পর্বের বা শেষ পর্বের জীবনটা যাতে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যদি দিয়ে যেতে পারি, সেটা হবে আমার প্রকৃত জীবন। এই রক্তাক্ত লড়াই সংগ্রামে আমরা যারা এখনও বেঁচে আছি, যারা মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম, তারা যেন এই দায়িত্বটুকু পালন করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের এই রাষ্ট্রটা যেন আমাদের সেই শহীদের স্বপ্নের বাংলাদেশ করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।